রঙের ব্যারিকেড করা। আমাদের যদি একটু আশেপাশের জায়গাটা দেখাও, এরকম একটা জায়গা, এখান থেকে রাস্তা কতটা দূরে, বা এই যে গ্রামের মধ্যেকার এই জায়গাটা, এরকম একটা জায়গাকে কেন বেছে নেওয়া হলো? দেখো, প্রভাস বা তার সঙ্গীরা এই জায়গাটা বেছে নিয়েছিল তার কারণ যেহেতু এটা মাঠের মাঝখানে। দেখো, আমি একটু চারিদিকটা তোমায় দেখানোর চেষ্টা করব। চারিদিক দেখছো ফাঁকা মাঠ। রাতের দিকে, দিনের বেলায় যেখানে মানুষজন কম আসে, রাতে না সেখানে মানুষজন আরো কম আসবে, সেটাই স্বাভাবিক, আসবেই না কার্যত। ফলে এইরকম একটা জায়গা প্রভাস বা তার সঙ্গীরা বেছে নিয়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে লোকচক্ষুর আড়ালে গিয়ে যাতে তারা এই তাদের যে কুকর্মটা সেটা কিন্তু চাপা দিতে পারে। সেই কারণেই কিন্তু এইরকম একটি ফাঁকা মাঠ এবং ফাঁকা মাঠের পাশে যে জলাশয়, সেই জলাশয়কে কিন্তু বেছে নেওয়া হয়েছিল ওই নাবালিকার বা ওই মেয়েটির দেহ লোপাটের জন্য। এবং সেই দেহটি নিয়ে আসে কিন্তু এই যে মাঠের মাঝখানে ওই দূরে যে পুকুর দেখা যাচ্ছে, সেই পুকুরের মধ্যেই কিন্তু পুঁতে দেওয়া হয়েছিল। এবং তারপরে প্রভাস এবং তার সঙ্গীরা তিনজন তিন রাস্তা দিয়ে অন্যত্র চলে গিয়েছিল। অর্থাৎ একসাথে কিন্তু তিনজন এখান থেকে বেরোয়নি। ফলে তারা যখন ওই মেয়েটিকে নিয়ে এখানে তার দেহ ফেলতে এসেছিল, সেই ঘটনার পর তিনজন কিন্তু একসাথে এলাকা ছাড়েনি। তারা তিনজন আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই এই যে অভিযুক্ত, এই অভিযুক্তর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। একেবারে বলা যেতে পারে যে তার বিরুদ্ধে যেন এলাকার মানুষজন, তার পরিবারের সদস্যরা সবাই যেন বীতশ্রদ্ধ। কি বলা হচ্ছে এলাকার তরফ থেকে, শুনবো এক প্রতিবেশীর কথা। প্রভাসকে চিনতেন? আচ্ছা, মানে কেমন ছিল ছেলে হিসাবে? খুব একটা ভালো না। আচ্ছা আচ্ছা, মানে অশান্তি সবসময় করতো? আচ্ছা, এমনি চুরি ছাঁচামি এই সমস্ত করতো? না, ওইটা ছিল না। তাহলে মেয়ের দোষ ছিল, মেয়ের সঙ্গে দোষ ছিল? ওটা বুঝতে পারবো না, নেশা করতো খুব। আচ্ছা, এই 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 যে একটা ঘটনা ঘটলো একটা ছোট্ট মেয়ের সাথে, যে অন্যায়টা ওরা করেছে, খুব খারাপ করেছে, আচ্ছা খুব খারাপ করেছে। ও যেরকম সাজা পেয়েছে ও সাজা পাবে। আচ্ছা, তারপরে যে পুলিশ ওকে গুলি করে মারলো, কিভাবে দেখছেন আপনারা? ভালো হয়েছে, মানে ঠিক হয়েছে বলছেন? ভালো হয়েছে। মানে অন্যায় শাস্তি পেয়েছে? পেয়েছে, হ্যাঁ, এটা ঠিক। প্রসেনজিৎ, এই যে মহিলার কথা আমরা শুনছিলাম, প্রতিবেশীর কথা, তিনি কিন্তু মানে এক বাক্যে বলছেন যে প্রভাসের সম্পর্কে একাধিক অভিযোগ। প্রভাস ভালো ছেলে ছিল না, নেশা করত, খারাপ কাজের সঙ্গে, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে প্রভাস অত্যন্ত খারাপ, বাজে একটি ছেলে ছিল। এই প্রভাসের সম্পর্কে আর কি জানা যায়? এর আগেও কি মহিলাদেরকে উত্ত্যক্ত করা, তাদের সঙ্গে কি নোংরামি করা, এমন ধরনের ঘটনা কি জানা গেছে? একেবারেই। দেখো, সেই অভিযোগ কিন্তু প্রভাসের বিরুদ্ধে আমরা জানতে পেরেছি আমরা যখন এলাকায় আসি, এবং প্রভাসের সম্পর্কে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার মহিলা, তাদের সাথে কথা বলি, এলাকার অন্যান্য যারা রয়েছেন প্রতিবেশী, প্রভাসের পরিবারের লোকজন, সকলের সাথে কথা বলি। সকলে কিন্তু এক বাক্যে জানিয়েছেন যে প্রভাস ভালো ছেলে ছিল না। অর্থাৎ প্রভাসের চরিত্রগত দোষ ছিল। প্রভাস একাধিক নারী সঙ্গে জড়িত ছিল। এমনকি তার যে নিজের স্ত্রী, তিনিও কিন্তু প্রভাসের বিরুদ্ধে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন, বয়ান দিয়েছেন। তিনি জানিয়েছেন বিয়ের পর থেকেই কার্যত তার উপরে অত্যাচার করতো প্রভাস। প্রভাসের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এবং অন্যান্য জায়গাতে মহিলা সংসর্গে সে থাকতো, তেমনটাও কিন্তু তার স্ত্রী জানিয়েছেন। অর্থাৎ প্রভাসের যেই চরিত্রগত দোষ ছিল, সেই কথা কিন্তু তার পরিবারের তরফ থেকে যেমন স্বীকার করে নেওয়া হয়েছে, তেমনি এলাকার মানুষজনও কিন্তু বলেছেন যে প্রভাস অত্যন্ত খারাপ একজন ব্যক্তি ছিলেন, এবং তার বাড়িতে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও সে কিন্তু এই ধরনের খারাপ কাজে লিপ্ত ছিলেন। এবং তার সাথে যে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ পুলিশ যে তাকে এনকাউন্টার করে মেরেছে, তাতে কিন্তু এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু খুশি, এবং পরিবারের লোকজন বলছে যে যে অন্যায় সে করেছে সেই অন্যায়ের শাস্তি সে পেয়েছে, তেমনটা কিন্তু তার পরিবারের লোকজনও জানাচ্ছে। একেবারে অবশ্যই। তবে জায়গাতে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো, তুমি আমাদেরকে দেখাচ্ছিলে যে এনকাউন্টারের জায়গা, বা এর আগেও যে সংগঠিত হওয়া যে সেই অন্যায়ের জায়গা, এই যে পুরো জায়গা, ঘটনাক্রমগুলো যদি একটুখানি আরেকবার তুলে ধরো। দেখো, আমি আরো একবার চেষ্টা করছি সেই জায়গাটা দেখানোর। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি সেই জায়গাতে যেখানে কিনা ঘটনাটি ঘটেছিল। অর্থাৎ ওই সামনে দেখো একটি পুকুর দেখা যাচ্ছে, একটি জলাশয় দেখা যাচ্ছে। সেই জলাশয়ে কার্যত দেহ এনে লোপাট করা হয়েছিল, দেহ এখানে ফেলে যাওয়া হয়েছিল, সেই মেয়েটির দেহ এখানে ফেলে যাওয়া হয়েছিল। এবং তারপর গতকাল
প্রভাসকে কার্যত নিয়ে আসা হয় এই ঘটনার পুনর্নির্মাণ করতে। অর্থাৎ প্রভাস যেহেতু প্রথমেই গ্রেপ্তার হয়েছিল, সেই প্রভাসকেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল এবং সেই প্রভাসকে নিয়ে এসে যখন এই যে ফাঁকা মাঠ, পাশে দেখো জঙ্গল রয়েছে, এখানে বাঁশ বাগান রয়েছে, করম চা বাগান রয়েছে, এইসব ঝোপঝাড়ের মধ্যে কোথায় প্রভাস দেহটি ফেলেছিল, মেয়েটির দেহ ফেলে গিয়েছিল সে এবং তার সঙ্গীরা, সেই জায়গাটিকে কিন্তু প্রথমে চিহ্নিত করা হয়, সেখানে নিয়ে আসা হয় প্রভাসকে। প্রভাস পুরো বিষয়টি দেখাচ্ছিল এবং দেখিয়ে যখন প্রভাসকে নিয়ে ফিরে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা, তখনই কার্যত কিন্তু এই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছিলেন এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু প্রভাস রনি সরকার নামে এক এসআই, তার কিন্তু কোমরে থাকা তার রিভলভার, সেই রিভলভার ছিনিয়ে নিয়ে কিন্তু পালানোর চেষ্টা করে। ঠিক এই মাঠের মাঝখান থেকে কিন্তু পালানোর চেষ্টা করে এবং সামনেই যে কর্ডন করা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, যে এই কর্ডন ঠিক যেখানে করা রয়েছে তার ঠিক মাঝখানটাতেই প্রভাসকে কিন্তু লক্ষ্য করে গুলি ছোড়ে এসআই অর্ঘ্য মণ্ডল। এই এসআই অর্ঘ্য মণ্ডল তিনি কিন্তু প্রভাসকে বারবার করে দাঁড়াতে বলেছিলেন, কিন্তু প্রভাস দাঁড়ানো তো দূরের কথা, প্রভাস উল্টে এই অর্ঘ্য মণ্ডল বা অন্যান্য যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে কিন্তু পাল্টা গুলি ছোড়ে, অর্থাৎ এক রাউন্ড গুলি কিন্তু প্রভাস চালিয়েছিল, তেমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। এবং তারপরেই কিন্তু প্রভাসকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং এই অর্ঘ্য মণ্ডলের ছোড়া গুলি প্রভাসের কোমরে লাগে এবং সেই গুলি গিয়ে লাগার সাথে সাথেই প্রভাস কিন্তু এই মাঠের মাঝখানে কিন্তু কার্যত লুটিয়ে পড়ে এবং তাকে রক্তাক্ত অবস্থায় এখান থেকে উদ্ধার করে কিন্তু নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন। এবং এই যে মাঠের মাঝখান, সেখান থেকে দৌড়ে কার্যত সামনের এই কলা বাগানের দিকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু প্রভাস মণ্ডল, তেমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে খবর। এবং যদি প্রভাস এই কলা বাগানের মধ্যে ঢুকে যেতে পারতো তাহলে হয়তো সে কোনোভাবে গা ঢাকা দিয়ে ফেলতো, তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে। পুলিশ প্রভাসকে সমস্ত রকম ভাবে নিরস্ত করার চেষ্টা করেছিল। যখন প্রভাস পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল ঠিক এই মাঠের মাঝখান থেকে, তখন কিন্তু পুলিশ বারবার প্রভাসের উদ্দেশ্যে পালাতে বারণ করা এবং পুলিশের হাতে ধরা দেওয়ার কথা বলেছিল, কিন্তু কোনোভাবেই প্রভাস সে কথা শোনেনি। পাল্টা পুলিশকে লক্ষ্য করে সে গুলি ছোড়ে এবং এক রাউন্ড গুলি ছোড়ার পরেই পুলিশ কার্যত নিজেদের প্রাণ বাঁচাতে আত্মরক্ষার জন্যই পুলিশ কিন্তু প্রভাসকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে এবং সেই গুলি গিয়ে কিন্তু লাগে প্রভাসের কোমরে এবং প্রভাস কিন্তু ঠিক এই জায়গাতে কিন্তু লুটিয়ে পড়ে। দেখো, বুঝতেই পারছো এখানে ঘাসগুলো পুরো মিয়ে রয়েছে, ঠিক এই জায়গাতেই কার্যত প্রভাস কিন্তু গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে এবং তারপরেই প্রভাসকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শ্রেয়সী, একেবারে প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। কি বলছেন প্রভাসের মা, চলুন শুনে নি। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কি এসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে গেছে, বলতে পারছি না। হ্যাঁ, তা আমি বলছি আমার যাওয়ার